দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর আল মতিন। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, করোনার পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে। এছাড়াও আরও বেশ কয়েকটি অভিযোগ সেখানে উঠেছে। এর পাশাপাশি রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার যেভাবে এখন পর্যন্ত লালন পালন করছে সেটার প্রশংসাও করা হয়েছে এই রিপোর্টে। এই রিপোর্ট এবং বাংলাদেশের বাস্তবতা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এই নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। সরাসরি যুক্ত হয়েছেন সবাই। আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনি সাবেক সচিব। আছেন জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, তিনি সিনিয়র সাংবাদিক। এবং আছেন ডক্টর শাহদিন মালিক, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জনাব বুলবুল, আপনার কাছে আসতে চাই। যে অভিযোগগুলো তোলা হয়েছে, বিশেষ করে আইসিটি অ্যাক্টকে কেন্দ্র করে, এর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিধিনিষেধের কথা আরোপ করা হয়েছে, সেটির ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। আপনি কেমনভাবে দেখছেন এই রিপোর্টটিকে, বিশেষ করে বাস্তবতার নিরিখে? স্টেট ডিপার্টমেন্টের যে বা হিউম্যান রাইটস ওয়াচের যে মানবাধিকার রিপোর্ট, এটা গত 20 বছরের রিপোর্ট যদি আপনি প্রত্যক্ষ করেন তাহলে দেখবেন যে সারা পৃথিবী সম্পর্কে তারা এরকম অবজারভেশনগুলি দেন। কাজেই প্রতি বছর হয়তো নানান ধরনের ইস্যুগুলি সামনে আসে, নতুন নতুন ইস্যু সামনে আসে, কিন্তু এই অবজারভেশনটি সারা পৃথিবীর অ্যাক্টিভিস্ট একটা অর্গানাইজেশন হিসেবে তারা দিয়ে থাকেন। এইবার তারা যেগুলি দিয়েছেন তার মধ্যে নতুন তারা বলেছেন যে প্যান্ডেমিক ইস্যুকে সামনে রেখে মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে তারা বক্তব্য রেখেছেন। তো মত প্রকাশের স্বাধীনতার ইস্যুতে কিন্তু এটি নতুন তথ্য নয়, কারণ ফ্রিডম ফোরাম নামে আরেকটি অর্গানাইজেশন যেটি আছে, সেটি যুক্তরাষ্ট্রের অর্গানাইজেশন, সেখানেও তারা প্রতি বছর প্রেস ফ্রিডম বা মত প্রকাশের স্বাধীনতার একটা ম্যাপ প্রকাশ করে। সেই ম্যাপের মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ পার্শিয়াল ফ্রি কান্ট্রি হিসেবে আছে। পার্শিয়াল ফ্রি কান্ট্রি মানে হচ্ছে যে সকল দেশে সরকার বা সরকার স্টেট অ্যাক্টর বা নন স্টেট অ্যাক্টর মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে, এবং সেখানে বাংলাদেশ দীর্ঘদিন যাবতই এই জায়গার থেকে মুক্ত হতে পারে নাই এবং পার্শিয়াল ফ্রি কান্ট্রি হিসেবে সেখানে আছে। এখন নতুন আইসিটি আইন যেটি ছিল সেটি বদলে যখন ডিজিটাল আইন হলো, ডিজিটাল আইন হওয়ার সময় আমরাই বলেছিলাম, আন্তর্জাতিক সংস্থাগুলি বলেছিল যে তার একটি অপপ্রয়োগ হতে পারে। সেই অপপ্রয়োগ যে হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কোথাও কোথাও মাত্রাতিরিক্ত অপপ্রয়োগ হচ্ছে। যখন আইসিটি আইনটি, ডিজিটাল সিকিউরিটি আইনটি সংসদে পাশ হয়, তার আগে সংসদীয় কমিটিতে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে 3 জন প্রতিনিধি ছিলাম। টেলিস্টার সম্পাদক জনাব মাহফুজ আনাম, 71 টেলিভিশনের পক্ষ থেকে, অ্যাডকোর পক্ষ থেকে জনাব মোজাম্মেল বাবু, এবং সাংবাদিকদের পক্ষ থেকে আমি ছিলাম। আমরা আমাদের অবজারভেশনগুলি দিয়েছিলাম, কিন্তু যখন মন্ত্রী মহোদয় পার্লামেন্টে বললেন তখন তিনি বলেছিলেন যে এই আইনটি নাকি একটা মডেল আইন, তার স্বপ্নের মধ্যে ছিল। জনাব মোস্তফা জব্বার মাননীয় মন্ত্রী স্বপ্নের মধ্যে ছিল, তিনি সংসদে আইনটি পাশ করার মধ্যে তার স্বপ্নের একটি বাস্তবায়ন করতে পেরেছেন বলে তিনি দাবি করেছিলেন। এবং মজার ব্যাপার হলো যে স্বপ্নের বাস্তবায়নের, তার ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়নের 1 মাসের মাথায় বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার সূচকে বাংলাদেশ নেমে যায় 3 ধাপ। এবং তখন আইনমন্ত্রী, আজকের আইনমন্ত্রী, তখনও বলেছিলেন যে এটা অপপ্রয়োগ হবে না, অপপ্রয়োগ হলে আইনজীবী হিসেবে যাদের বিরুদ্ধে অপপ্রয়োগ হবে আমি তাদের পক্ষে গিয়ে দাঁড়াবো। তিনি কোথাও গিয়েছেন কিনা, দাঁড়িয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু অপপ্রয়োগ হচ্ছে। কাজে হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টটিতে মত প্রকাশের স্বাধীনতা সমস্ত কেস বাই যায়নি, কিন্তু সাধারণভাবে যে কথাটি বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ, সেই অপপ্রয়োগটি হচ্ছে। এখন মানে এমন একটি সময়ে এই ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্টটি দিল, যে সময় বিশ্ব প্রেক্ষাপটে কিন্তু নানা ধরনের ঘটনা ঘটে গেছে। আপনি খোদ যুক্তরাষ্ট্রের ট্রাম্প সাহেবের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তার ব্যক্তিগত সমস্ত সামাজিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে আমি দেখছিলাম যে হ্যাঁ, ট্রাম্প সাহেব যেভাবে সহিংসতা উস্কে দিচ্ছিলেন, তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াটা ঠিক হয়েছে, কিন্তু এটা একটি বাজে দৃষ্টান্ত, বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে গেল। কাজেই হিউম্যান রাইটস ওয়াচ যখন আমাদের দিকে আঙুল তুলে অন্য দেশগুলি সম্পর্কে তারা এই কথাগুলি বলে কিনা, আমি হিউম্যান রাইটস ওয়াচের যে চেয়ারম্যান, তারপর এনডিআর চেয়ারম্যান, হিউম্যান রাইটস ওয়াচের চেয়ারম্যান এবং ফ্রিডম ফোরামের চেয়ারম্যান যারা
এই অর্গানাইজেশনগুলি পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে আক্রমণের পরে তারা বক্তব্য দিয়েছেন, আমরা প্রত্যক্ষ করেছি। কাজেই আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ নিয়ে আমরা যে আশঙ্কাটা করেছিলাম সেই আশঙ্কাটি বাস্তবায়িত হয়েছে, এবং যারা আশঙ্কা করেছিলেন যে আইনটির মধ্য দিয়ে তারা খুবই ইতিবাচক অর্জন করবেন, সেটা যে অর্জন করেন নাই এই রিপোর্টটি তার প্রমাণ। এবং আন্তর্জাতিকভাবে একটি রিপোর্টে যখন বাংলাদেশের সম্পর্কে এরকম মন্তব্য করা হয়, নিশ্চয়ই আমরা দেশের ভাবমূর্তি নিয়ে যারা ভাবেন তাদের ভাবনার মধ্যে এটি আসা দরকার। আমি প্রত্যাশা করব যে আমাদের সরকার বা সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ ঢালাওভাবে প্রত্যাখ্যান করবে, যেটা অনির্দিষ্টভাবে কোথায় প্রয়োগ হয়েছে, অপপ্রয়োগ হয়েছে, কোথায় সুনির্দিষ্টভাবে যথাযথভাবে তুলে ধরেন অপপ্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে যে এরকম আন্তর্জাতিক রিপোর্টে কিছু বলা হলো আমরা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করি। আমরা বলি যে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে এটা করেছে। হিউম্যান রাইটস মতো অর্গানাইজেশনকে এইভাবে প্রত্যাখ্যান করার চাইতে আমি মনে করি রিপোর্টটাকে আমাদের আইন মন্ত্রণালয়, মানবাধিকার বিষয় নিয়ে যারা কাজ করেন তারা গুরুত্বের সাথে নেবেন, এবং আমরা দেশের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে আমরা দেখব যে কোথায় আমাদের ঘাটতিটা আছে, এবং সেখানে আমাদের আইনের প্রয়োগ অপপ্রয়োগের যে মাত্রাটি, সেই মাত্রাটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটি বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। আরও যে দুটো বিষয় সামনে আনা হয়েছে, একটি হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের কর্মকাণ্ড করবেন সেটা সরকার নিয়ন্ত্রণ করছে। এর পাশাপাশি করোনা মহামারী যখন শুরু হলো তখন ডাক্তারদেরকে একটা পর্যায়ে বলা হলো পূর্ব অনুমতি না নিয়ে তারা যাতে গণমাধ্যমে কথা না বলেন। এগুলো কি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলে মনে করেন আপনি? দেখেন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যখন আমরা কথা বলি তখন একজন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আর একজন সরকারি কর্মচারীর মত প্রকাশের স্বাধীনতা, এটার মধ্যে একটা ডিফারেন্স করতে হয় আমাদের দেশে বিশেষভাবে। যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে একটা বিধিবদ্ধ আইনের মধ্যে দিয়ে চলতে হয় এবং তাদের একটা কন্ডাক্ট রুলস আছে, ওটাকে ফলো করতে হয়। সুতরাং ওই অর্থে যদি বলেন যে প্রত্যেক সরকারি কর্মকর্তা যখন তখন যে কোনো বিষয়ে যদি মতামত প্রকাশ করতে থাকেন, তাহলে সরকারি কর্মকর্তার যে নিরপেক্ষতা এবং সরকারি কর্মকর্তার যে দায়িত্ব সংবিধান নির্দিষ্ট এবং আইন নির্দিষ্ট, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা ব্যত্যয় ঘটতে পারে এবং অনেক কিছু বিব্রতকর হতে পারে। যে আমরা দেখেছি কিছু কিছু বিব্রতকর জিনিসও চলে আসে। সেই অর্থে যখন সরকার একটা নীতিমালা তৈরি করে অথবা সরকার একটা নির্দেশনা দেয়, সেই নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার যে কতটুকু এটাতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে। একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আমরা যারা সরকারি কর্মকর্তা ছিলাম বা এখন যারা আছেন তারা নিশ্চয়ই তাদের মতামত বলতে পারবেন না এমন নয়, তারা লিখতেও পারবেন, কিন্তু সেখানে দেখতে হবে যে তাদের সেই বলাটা এবং লেখাটা ঠিক হচ্ছে কিনা, ন্যায়ানুগ হচ্ছে কিনা, এবং সেটা কি উনি যৌক্তিকভাবে কোনো কিছু বলছেন কিনা, সেই জিনিসটা খেয়াল করতে হবে। আর হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট সম্পর্কে বুলবুল যা বললেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমি শুধু একটু যোগ করব যে আমাদের যে ডিজিটাল সিকিউরিটি আইন আছে, একটা কালো কানুন যখন আপনি তৈরি করেন, আইনের মধ্যেই যখন নির্যাতনের সুযোগ থাকে, সাবজেক্টিভ জাজমেন্ট করার সুযোগ থাকে, তখন সেই আইনের অপব্যবহার হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই অপব্যবহার বন্ধ করতে হলে আইনের যে সমস্ত ধারায় অপব্যবহার করার সুযোগ আছে, যেটা নিয়ে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, যেটা নিয়ে বিদেশিরা, যেটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আইনজীবীরা কথা বলেছেন, সেই জায়গায় সরকার কর্ণপাত করেনি। বরঞ্চ সরকারের মন্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে। আরেকজন মন্ত্রী বলেছিলেন তিনি পক্ষে দাঁড়াবেন সাংবাদিকরা যদি বিনা কারণে নির্যাতিত হয়, কিন্তু সেসব তো কথার কথা, সেসব কিছুই ঘটে নেই। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে, মত প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ। আপনি গণতন্ত্রের একটা অন্যতম পূর্ব শর্ত হলো যে সকলকে মত প্রকাশ করতে দিতে হবে। সেটা যদি আমরা না দিতে পারি তাহলে তো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কৃতি কথা যেটা আমরা বলি সেটা তো থাকছে না। ডাক্তারদের কাছ থেকে আমরা প্রচুর তথ্য পাচ্ছিলাম যখন এই মহামারী ছড়িয়ে পড়ছিল, বিশেষ করে বিভিন্ন সরকারি হাসপাতালের, যখন তাদের সবাইকে বলা হলো যে অনুমতি না নিয়ে তারা কথা বলতে পারবেন না, সেটা কি খুব যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন? আমার মনে হয় না এটা খুব বড় একটা যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে। কেননা ঘটনাটা আমরা যদি মনে করি যে
ভুয়া মাস্ক, তাই না? N95 মাস্ক, এবং সেই মাস্কটা ঠিক ছিল না, মানে এই মান ঠিক ছিল না, সেটা ডাক্তাররাই প্রথম তুলে ধরেছিলেন, এবং তুলে ধরার ফলে আমাদের কাছে উন্মোচিত হয়েছে যে এই যে করোনা কালেও মানুষজন ব্যবসা বাণিজ্যের নামে এবং নিজেরা একজোট হয়ে এটা একটা লুটপাটের মধ্যে যাচ্ছিলেন। তো আমি তো অবশ্যই মনে করি আমাদের কিন্তু একটা হুইসেল ব্লোয়ার আইনও আছে, মানে যেখানে থেকে তারা এটা সুযোগ নিতে পারেন। যদিও এই আইনের খুব একটা সুযোগ কেউ নেন নাই, এবং আমরা হুইসেল ব্লোয়ারদেরকে সেভাবে প্রোটেক্টও করতে পারছি না। উল্টা আমরা তাদেরকে বদলি করলাম এবং তাদেরকে কথা বলতে বারণ করলাম। সুতরাং আমরা, সরকার যে আইন করেছেন সেই আইনটাও তো সরকার নিজেই অনুসরণ করছেন না। তো এইটা আমি মনে করি না এটা খুব যৌক্তিক ছিল, এবং আমাদের তাদের কাছে তথ্য পাওয়াটা খুব জরুরি ছিল, এবং তাদের পাওয়া তথ্য অনুসারে অনেক কিছু ঠিক করা সুযোগ ছিল। আসলে সরকার কেন এরকম মনে করে, সব সরকারই এরকম মনে করে, পৃথিবীর অনেক দেশে অন্যান্য সরকার এরকমই মনে করে যে কোনো জিনিসের ভুল ত্রুটি বেরিয়ে গেলে বা ভুল ত্রুটি প্রকাশিত হলে অথবা কোনো কেলেঙ্কারি, কোনো দুর্নীতি যদি মিডিয়াতে চলে আসে বা লোক মুখে প্রচারিত হয়ে যায়, সেটা তাদের জন্য খুব বিপদ। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা এরকম যে তারা একটা সরকার পরিচালনা করছেন, এবং সরকারটা তারা জনগণের মঙ্গলের জন্য পরিচালনা করছেন, এবং সরকার পরিচালনাটা তাদের জন্য আরো সহজ হয়, ভালো হয়, যে খবরগুলো যখন তারা জানতে পারেন তখন তারা এটা রেকটিফাই করতে পারেন। কিন্তু আমরা সবসময় দেখি যে সরকারে যারা থাকেন, যখন যিনি সরকারে থাকেন, তখন তারাই যেন মনে করেন এটা একটা শত্রুর পক্ষের কাজ, এবং এটাতে তাদের মানে বিপদে ফেলার জন্য এরকম করা হচ্ছে, এবং তাদেরকে টেনে নামানোর জন্য হয়তো এরকম করা হচ্ছে। এটাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখেন। সেই একটা ষড়যন্ত্র সাইকো থেকে সরকার কবে বের হয়ে আসতে পারবে সেটা তো আমি বলতে পারবো না এই মুহূর্তে, বাট আমি প্রত্যাশা করি যে ওই সাইকো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর শাহদিন মালিক, আপনার কাছে এ পর্যায়ে আসি। গত সোমবারে আমরা এই মুক্তবাক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম কৃষিমন্ত্রীকে। তাকে যখন জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগের যে একক আধিপত্য রয়েছে সেটার ব্যাপারে তার কি অভিমত, তিনি রাজনৈতিক ভারসাম্যের প্রয়োজন দেখেন কিনা, উত্তরে তিনি বলছিলেন যে চীন এবং ভিয়েতনামের মতন দেশ একটি দলের প্রাধান্যকে পুঁজি করেই এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তাধারাকে সেদিকে যাচ্ছে বলে মনে করেন? বাস্তবে হ্যাঁ, কাগজে কলমে না। ধরেন ৭৫-এর চতুর্থ সংশোধনী, ওইটাতে তো কাগজে কলমে একদলীয় রাষ্ট্র করে ফেলা হয়েছিল। তো ওখান থেকে পরে দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্যি যে জেনারেল জিয়া এসে সংবিধানের ওই ধারাগুলি আস্তে আস্তে বদলিয়ে বহুদলীয় রাজনীতি, যেই স্বার্থে হোক, যেই কারণে কিন্তু ওটা হয়েছে। তো এখন কাগজে কলমে অবশ্যই একদলীয় নাই, কিন্তু কথাবার্তায়, চাল চলনে এবং যেভাবে মানে বিরোধী দলকে শত্রু হিসাবে আমাদের সবসময় রাজনীতিতে ছিল, আমার মনে হয় ইদানিং আরো বেড়েছে যে বিরোধী পক্ষকে শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, শত্রু হিসেবে যে চিহ্নিত করা, এই শত্রু হিসেবে চিহ্নিত করা, এটা কিন্তু সবসময় এটা একদলীয় শাসনের পূর্বাভাস। শত্রু হিসেবে চিহ্নিত করে তারপর শত্রু নিধনে নামা, যে শত্রু তাকে যদি ধ্বংস করা হয় তাহলে এটা তো খারাপ কাজ না, ওই ধারণাটা তৈরি করা। আর এখন যেটা আমরা বলছি, ধরেন এই যে মত প্রকাশের স্বাধীনতার সাথে এটা তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মত প্রকাশে যখন খালি একটা দলের মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা থাকে আর অন্য কারো থাকে না, মানে এখন কতগুলি উদ্ভট, আমি যেহেতু আইনের লোক, যে আইনের দিক থেকে কতগুলি উদ্ভট, মানে এটা তো কোনো আইনে কখন কিভাবে এটা সম্ভব এখন আমি বুঝতে পারছি না। এই যে কয়েকদিন আগে বর্তমান মেয়র আর আগের মেয়র সাইদ খোকন আর ফজলেনুর তাপসের মধ্যে যেটা হলো মানহানির কথা, ফজলেনুর তাপস বললেন যে মানহানির মামলা করতে পারেন, তো সাথে সাথে গিয়ে অন্য দুই ব্যক্তি মামলা করে দিলেন। তো মানহানি হয়ে থাকলে তো হয়েছে ফজলেনুর তাপসে, মেয়রে, আর একজনের মানহানি অন্যজনে গিয়ে যে মামলা করতে পারে, হতে পারে, এইগুলি তো আমরা কখনো আগে দেখিনি। এর আগে ব্যারিস্টার মইনুল হোসেনের ব্যাপারে উনি টেলিভিশনে কথা বলেছিলেন, সারা দেশে ২০-২৫টা মামলা হয়ে গেছে, সেগুলি সব, এইগুলি কিন্তু ওই একদলীয় শাসনের পদধ্বনি। এটা অবশ্যই মানে দুনিয়াতে একদলীয় শাসন ব্যবস্থা চেষ্টা করেছে তৃতীয় বিশ্বের গত ৫০ বছরে অন্তত ১০০টা দেশ। আমি একটু মানে বড় দাগে বলছি, হ্যাঁ আঙ্গুলে গুনতে গেলে হয়তো কেউ বলতে পারেন ৮৯ এন্ড অল দ্যাট, বাট বড় দাগে যদি বলি ১০০টা দেশ।
100টা দেশ চেষ্টা করে আমার বড় দাগে হিসাবে 90টা দেশের 12টা বেজেছে, পিছিয়ে গেছে। মানে দুঃশাসন হয়েছে, কুশাসন হয়েছে, পিছিয়ে গেছে। আর 2-3টা দেশ এই একদলীয় মডেলে হ্যাঁ সাফল্যমণ্ডিত হয়েছে, কিন্তু যেখানে ফেইলিওরের হার 95 ভাগ আর সাফল্যের হার 5%। আমরা জেনে শুনে গত 50 বছরের অভিজ্ঞতায়, যখন আমি বলব 75-এ যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তখন এইটা দুনিয়াতে প্রায় 30টা দেশে একসাথে চেষ্টা করা হচ্ছিল, এবং কিছু কিছু দেশ বিশেষত মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া এরকম কয়েকটা দেশ ওই ব্যবস্থায় ভালো করছিল তখন। তো তখন একদলীয় শাসনের পক্ষে বাস্তবিক দুনিয়া থেকে তখন একটা মানে ইতিবাচক উদাহরণ টানা যেত, কিন্তু এখন ওইগুলি সবই এখন সিরিয়ার অবস্থা আমরা জানি, ইরাকের অবস্থা আমরা জানি। তো ওই যে করুণ পরিণতি হয়েছে, ওই করুণ পরিণতি থেকে একটা দুটা ভিয়েতনাম আর চায়নার 2টা উদাহরণ থেকে যারও 100টা দেশের মধ্যে সবাই ফেলিয়ার হয়েছে, মানে পুরো আফ্রিকার দিকে তাকালে দেখা যাবে। এই আফ্রিকায় তো বোধহয় গত বছর তানজানিয়া স্বাধীন হওয়ার 60 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হলো। এই 60 বছর তানজানিয়াতে একদলীয় ছিল, মানে এই স্বাধীন উদাহরণ দেওয়া যায়। তো আমাদের রাজনীতিবিদদের যা বুঝার তো সময় অনেক আগেই চলে আসছে যে একদলীয় শাসন ব্যবস্থার দিকে গিয়ে যাওয়া মানেই ব্যর্থতার গ্যারান্টির পথে যাওয়া। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি জনাব বুলবুল আপনার কাছে। এই যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, এগুলোর সাথে কি উন্নয়নের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যে একটা বেশি হলে অন্যটা কম হবেই? জনাব বুলবুল কি শুনতে পাচ্ছেন? বোধহয় শুনতে অসুবিধা হচ্ছে। জনাব শহীদ খান, যেটা জানতে চাচ্ছিলাম যে উন্নয়নের সাথে মানবাধিকারের সম্পর্ক কি বরাবরই ব্যস্তানুপাতিক? না, উন্নয়নের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা তার হতে পারে, এটা একদম সাধারণ একটি নীতি হিসেবে মানা হয় যে কি উন্নয়ন, কি অনুন্নয়ন, কি ক্ষমতাসীন, কি ক্ষমতার বাইরে, যারা তথ্য গোপন করতে চায় তার বিশ্ব ইতিহাস বাদ দেন। এই উপমহাদেশে যদি গণমাধ্যমের জন্মের যাই একদম 1986 যখন জেম অগাস্টাস জনাব বুলবুল, আমাদের শুনতে বেশ অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের কারণে। আমার প্রশ্ন হলো যে যদি উন্নয়ন যত না করার চেষ্টা করা হয়, জনাব বুলবুল, তাহলে একটু পরে আবার আপনার কাছে ফিরে আসি, যদি আরেকবার সংযুক্ত হওয়া যায় তাহলে হয়তো সমাধান পেতে পারি আমরা সমস্যাটির। একই প্রশ্ন আসলে জনাব শহীদ খান আপনার কাছে। উন্নয়ন বলতে কি আমরা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা এই যে বড় বড় প্রজেক্ট বুঝি কিনা, ওখানে আমাদের একটু পরিষ্কার হতে হবে। উন্নয়ন মানে তো মানবিক সূচকে উন্নয়ন, উন্নয়ন মানে শিক্ষার উন্নয়ন, উন্নয়ন মানে আমাদের অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন। এখন মত প্রকাশের স্বাধীনতা বা মানবাধিকার তো উন্নয়নের একটা অবশ্য শর্ত। এটা না থাকলে আপনার উন্নয়ন হবে কিভাবে? উন্নয়ন এবং গণতন্ত্র একই মুদ্রার এপিঠ ওপিঠ। তো আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, মানবাধিকার থাকবে না, আর উন্নয়ন হবে, এরকম একটা অলিক স্বপ্ন দেখা যেতে পারে কোনো কোনো দেশে। হ্যাঁ, কমিউনিস্ট কান্ট্রিতে, চায়না, ভিয়েতনামের যে উদাহরণ আসছে সেগুলো হলো কমিউনিস্ট দেশ। আমরা তো কমিউনিস্ট দেশে নাই, আমরা একটা পুঁজিবাদী রাষ্ট্র। আর আমরা যদি কমিউনিস্ট অন্যান্য দেশে তাকাই, পূর্ব ইউরোপ এবং রাশিয়ার দিকে তাকাই, তাহলে তো আমরা বুঝতেই পারছি যে ওখানে কি ছিল এবং এখন কি বর্তমান অবস্থা এবং কি ঘটেছে। আমি মনে করি যে মানবাধিকার, গণতন্ত্র,
মানবিক উন্নয়ন, মানবিক বাংলাদেশ, মানবিক পৃথিবী, এগুলো হলো উন্নয়নের পূর্ব শর্ত। এবং উন্নয়নের কাদের জন্য? উন্নয়ন তো মানুষের জন্য। তা আপনি মানুষের জন্য উন্নয়ন করেন, তাহলে তো দাস প্রথাই ভালো ছিল। তখন আমরা সবাইকে দাস করে দেই এবং দাসেরা খাটতে থাকুক, অনেক উন্নতি হবে। এবং এইভাবে তো পৃথিবীর একসময় উন্নতি হয়েছে। দলে দলে দাস কিনে নিয়ে যে আমেরিকার উন্নতি হয়েছে, ইউরোপের উন্নতি হয়েছে। তো আমরা তো সেই প্রথা এখন নাই। আমরা একটা আধুনিক বিশ্বে বাস করছি, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এবং সে কারণে আমাদের সংবিধানে, আমাদের স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছিল বঙ্গবন্ধুর ক্যাবিনেটের নেতৃত্বে এবং সেই সংসদে, সেখানে কিন্তু মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সভা করার স্বাধীনতা, মুভমেন্টের স্বাধীনতা, এরকম একটা পুরো একটা মৌলিক অধিকার চ্যাপ্টার আছে। এখানে ডক্টর স্বাধীন মালিক আছেন, আমি নিশ্চয়ই কনস্টিটিউশন নিয়ে অনেক বেশি বলতে যাব না, উনি আরো ভালোভাবে বলতে পারবেন। তো এইসব কেন রাখা হয়েছে? তাহলে তো আমাদের এখন মনে হয় যে আমরা তাহলে আমাদের কনস্টিটিউশন রচনা করা ভুল ছিল, আমরা একটা ভুল সংবিধান রচনা করেছিলাম এবং আমরা অনেক ভুল করে ফেলেছি। এখন আমাদের পুরো সংবিধান মুছে দিয়ে, ওখানকার মৌলিক অধিকারগুলো, মানবিক দিকগুলো মুছে দিয়ে আমাদেরকে নতুন করে উন্নয়নের একটা সংবিধান করতে হবে। উন্নয়নের সংবিধান নিয়ে আমরা সামনের দিকে এগোবো। সেই ধরনের চিন্তা ভাবনা যদি কারো থাকে, তাহলে তো এটা অলীক কল্পনা। এবং এইরকম চিন্তা ভাবনা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য অশনি সংকেত নিয়ে আসতে পারে। এই চিন্তা ভাবনা থেকে যত তাড়াতাড়ি দূরে সরে যাওয়া যায়, ততই মঙ্গল। কিন্তু এর পাশাপাশি তো সবসময় এই আওয়ামী লীগ সরকারের গত এক দশকের যে উন্নয়ন এবং সাফল্যের চিত্র, সেটা তুলে ধরে বলা হয় যে এতে মন্দ কিছু হচ্ছে না। দেখেন, অবশ্যই দেশে উন্নয়ন হচ্ছে, আপনারাও বলেন, আমিও দেখি উন্নয়ন, অনেক প্রকল্প হচ্ছে, অনেক কিছুর অগ্রগতি হচ্ছে। আমাদের যে জিডিপি, সেটা 7-এর উপরে আছে এবং আমরা সেটার জন্য প্রশংসা পাচ্ছি। ঠিক আছে। এবং এটা একটা পুঁজিবাদী দেশ বাংলাদেশ। বাংলাদেশ কোনো সমাজতান্ত্রিক দেশ না। বাট পুঁজিবাদী রাষ্ট্রগুলো যখন উন্নয়নের কথা বলে, তারা একটা জিনিস বলে, দুটো জিনিস এখানে আমাদের আলোচনা করতে হবে। একটা হলো যে উন্নয়নের মূল্য কত। মানে আপনি যে উন্নয়নটা করছেন, আপনি যে প্রজেক্টটা করছেন, বা আপনি যে রাস্তা নির্মাণ করছেন, ব্রিজ, কালভার্ট, ওভারব্রিজ, যাই করতেছেন, সেটার মূল্য কত এবং সেই মূল্যটা কম্পিটিটিভ মূল্য কিনা, এবং এখানে কোনো ধরনের দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট হচ্ছে কিনা। এবং আপনাদের অনেক রিপোর্ট আছে, বালিশ রিপোর্ট আছে, পর্দা রিপোর্ট আছে, এসব নিয়ে আমরা এখন আলোচনা নাই বা করলাম। তাহলে উন্নয়নের ওই বিষয়গুলো আমাদেরকে ঠিক করতে হবে। আর 2 নম্বর কথা যেটা পুঁজিবাদী রাষ্ট্রে সবসময় বলা হয়, এটা পুঁজিবাদী অর্থনীতির একটা প্রধান দিক সমাজতন্ত্রের বিরুদ্ধে, যে ট্রিকল ডাউন এফেক্ট। চুয়ে চুয়ে উন্নয়নের যে ভালো দিকগুলা, উন্নয়নের ফলাফল চুয়ে চুয়ে গরিব মানুষের কাছে যাবে। আপনি এখন চিন্তা করেন, এবং এই যে বাংলাদেশের ব্যাপারে বঙ্গবন্ধুর কি ছিল, যে এটা ছিল একটা ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ করতে হবে। এখন ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশের কথা যখন আমরা 1972 সাল থেকে চিন্তা করছি, তখন আপনি চিন্তা করেন যে 1972 সালে বাংলাদেশের ধনী এবং গরিব মানুষের মধ্যে যে ব্যবধান ছিল, 2021 সালের 14ই জানুয়ারি যখন আমরা কথা বলছি, এখন 15ই জানুয়ারি হয়ে যাবে একটু পরেই, তখন সেই ধনী এবং গরিবের ব্যবধান কমেছে না বেড়েছে? এটার উত্তর হচ্ছে বেড়েছে। তার মানে উন্নয়নের ফলাফল চুয়ে চুয়ে এখনো তৃণমূল মানুষের কাছে পৌঁছে নাই। সেটা যদি পৌঁছাতে পারতাম আমরা, তাহলে আমরা আরো গর্ব করতে পারতাম, উন্নয়নের ব্যাপারে আরো অনেক ভালোভাবে কথা বলতে পারতাম। তারপরও দেশের উন্নয়ন হচ্ছে, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু ওখানে কিছু সীমাবদ্ধতাও আছে। জি, ধন্যবাদ ডক্টর মালিক। আপনার কাছে ফিরে আসি। আমরা সবসময় পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয় রাজনৈতিক ভারসাম্যের কথা বলি, যেখানে অন্তত দ্বিদলীয় ব্যবস্থা থাকার কথা রয়েছে। সেটি ছাড়া কি কোনো একটি পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা বলুন বা মানবাধিকার বলুন, সেগুলো রক্ষা করা সম্ভব? আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে জিজ্ঞেস করছি ডক্টর মালিক। আচ্ছা আচ্ছা, আমি আমার আগের আলোচকের কথা সূত্র ধরে, না, ওই চুয়ে চুয়ে যে যাবে, ওটা আমাদের দেশেও যাচ্ছে। কিন্তু এখন চুয়ে চুয়ে আমার মনে হয় যে বেশিরভাগ গরিব লোকের কাছে না গিয়ে ওই কানাডা, সিঙ্গাপুরে চলে যাচ্ছে। এই জন্য আমাদের দেশের লোকরা মানে ওইটার ওই চুয়ে চুয়ে হলেও যেটা পাওয়ার কথা ছিল, সেটার সুফল ভোগ করছে কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আমেরিকা, ওইসব দেশ। তো এটা একটা কথা। আর ওই যে আপনি বললেন, হ্যাঁ, সংবিধানের কথা একটু লোভ সামলাতে পারছি না, ওই যে মৌলিক অধিকার, আমরা বললাম 70-এর দশকে আমরা ভুলে যাই। 70-এর দশকে যেহেতু এই মৌলিক অধিকারটাও গুরুত্বপূর্ণ না, এই রাস্তাঘাট বানানোর উন্নয়ন গুরুত্বপূর্ণ, ওই বিশ্বাস থেকে আমরা কিন্তু 75-এর 4র্থ সংশোধনীতে মৌলিক অধিকারের বাস্তবায়নটা বাতিল করে দেওয়া হয়েছিল।
এখন যে আমরা যেটাকে রিট বলি, রিট জুডিকশন, একটা মৌলিক অধিকার ব্যাহত হলে আমি হাইকোর্টে গিয়ে যে রিট মামলা করি, তো তখন এখানে সংবিধানেই বলে দেওয়া হলো যে আপাতত হাইকোর্টে রিট মামলা শোনার অধিকার নাই, পরে একটা বিকল্প ব্যবস্থা করা হবে। তো আমরা এগুলি সব চেষ্টা করেছি, মানে মৌলিক অধিকার ছাড়াও উন্নয়নের পথে আমরা অল্প কিছু সময় হলেও এগিয়েছিলাম। হ্যাঁ, এখন যে ইস্যুটা আসছে, যে আপনি যেটা বললেন মঞ্জুরের মতি, যে এটা পরস্পর বিরোধী কিনা, উন্নয়ন এবং মানবাধিকার পরস্পর বিরোধী কিনা। কারণ আমি দুর্ভাগ্য, ব্যক্তিগত প্রসঙ্গ, 70-এর দশকে সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছিলাম। তখন আমাদের বোঝানো হয়েছিল যে না, এই বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এইসব যেসব মৌলিক অধিকার, যার পেটে ভাত নাই, যার থাকার জায়গা নাই, যার চিকিৎসার ব্যবস্থা নাই, তার জন্য এগুলি বড় কথা না। এই ভাত, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি বড় কথা। অতএব মানবাধিকার পরে, মৌলিক চাহিদা আগে। তারপর 80-র দশকে যখন আমেরিকায় গেলাম, আমেরিকায় গিয়ে পড়লাম, তখন শেখানো হলো না, এই মৌলিক অধিকারগুলি না থাকলে ওই চাহিদাগুলি পূরণ হবে না। উল্টো 90-এর দশকে ইংল্যান্ডে গিয়ে একটা মাঝামাঝি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, ওদের সবকিছুই চাহিদা রাষ্ট্র অনেকটা পূরণ করে। আমরা এখানে থেকে বুঝতে পারি না যে ওটা ওই অর্থে কতটা সমাজতান্ত্রিক দেশ। আমাদের যেটা হচ্ছে, আমি সব জায়গার অভিজ্ঞতা একটু বললাম পড়াশোনা করে, আমার এখন বিশ্বাস, বর্তমান বিশ্বে আমাদের দেশে জনগণের উন্নয়ন হতে হলে মৌলিক অধিকারটাকে অগ্রাধিকার দিতে হবে। মৌলিক অধিকার থাকলে যে প্রজেক্টগুলি হচ্ছে, এই প্রজেক্টের সুফল দেশের জনগণ পাবে। আর মৌলিক অধিকার অর্থাৎ বাক স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতা, ভুল ধরিয়ে দেওয়ার স্বাধীনতা, এবং ভুল ধরিয়ে দিতে গেলে শত্রু হিসেবে চিহ্নিত না হওয়া, এইসবের অধিকার যতদিন আমাদের সীমিত থাকবে, ততদিন এই পুঁজিবাদী ধারার বা আমাদের যে এই ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিক যে উন্নয়ন, এই ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, এটা থেকে যে সুফল পাওয়ার কথা, ওই সুফলটা চুয়ে চুয়ে নিচের দিকে নামবে না। সুফলটা উপরের দিকে কিছু অল্প সংখ্যক লোকের হাতে সীমাবদ্ধ হবে। তা আমাদের যে উন্নয়নটা হচ্ছে, কিছু লোকের সাংঘাতিক উন্নয়ন হচ্ছে দেশে, হয়তো এখন 5 লক্ষ পরিবার, সাংঘাতিক উন্নয়ন হচ্ছে একেবারে। তাদের জীবন ধারণের স্টাইল তো একেবারে বিলাত আমেরিকার থেকেও আরো অনেক বেশি, কিন্তু নিচের লোকের উন্নয়ন হচ্ছে না। এবং এই 16 কোটি দেশের লোকের উন্নয়ন হতে হলে মানবাধিকারটা প্রথমে আনতে হবে। মানবাধিকারটা এনে, আমি এই প্রজেক্ট করব, তোমার কি কি সমালোচনা আছে খোলা মনে বলো। এই অধিকারটা যতদিন পর্যন্ত আমাদের না হবে, ততদিন পর্যন্ত ওই প্রজেক্টের ফলাফল আমরা পাবো না। জি, ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। আমরা শেষ অংশে রয়েছি। জনাব বুলবুল, আপনার কাছে ফিরে আসি। আগের বার শুনতে পাইনি আপনার কথা, দুঃখিত সেজন্য। যদি শেষ করতেন আপনার বক্তব্য। না, আপনি প্রশ্ন করেছিলেন যে উন্নয়ন এবং মানবাধিকার, গণতন্ত্র এটি পরস্পর বিরোধী কিনা। একটি আদর্শ ব্যবস্থার মধ্যে পরস্পর বিরোধী হওয়ার কোনো কারণ নাই। এই কারণের জন্য যে একটি সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে, উন্নয়ন থাকবে, এটি ধারাবাহিকভাবে চলে আসার কথা। কিন্তু দুঃখজনকভাবে আজকের পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে পৃথিবীতে কোনো দেশকেই আপনি এমন মডেল হিসেবে দেখাতে পারবেন না যেখানে 3টি হাত ধরাধরি করে চলে। এক একটা দেশের এক এক রকম। এমনকি গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও, যেটা আমরা ধরেন আজ থেকে কয়েক দশক আগে গণতন্ত্রের যে সংজ্ঞা নিয়ে আমরা একরকম একমত হতে পারতাম, এখন সেই গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও ভিন্ন মত দেখি। আপনি সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রের এক ধরনের ভাঙন, এটি রিপোর্টে আমরা দেখি, আন্তর্জাতিক সংস্থাগুলির রিপোর্টে, আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকারগুলির রিপোর্টে মানবাধিকারের চেহারাটা একরকম, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। এবং সেটিকে যারা মানবাধিকারের আন্তর্জাতিক ধারক মনে করেন, তারা এক এক জায়গায়, সৌদি আরবে এক ধরনের মানবাধিকারের স্বীকৃতি দিচ্ছেন, ইরানে এক ধরনের মানবাধিকারের স্বীকৃতি দিচ্ছেন অথবা দিচ্ছেন না, পাকিস্তানে এক ধরনের মানবাধিকারের স্বীকৃতি দিচ্ছেন, আবার আমাদের কাছ থেকে আরেক ধরনের মানবাধিকার প্রত্যাশা করছেন। কাজেই কোনো রোল মডেল আমাদের সামনে দেখি না। কাজে আমরা একটা নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে আমরা যখন বসবাস করি, আমাদের ব্যবস্থাপনার মধ্যে আমি যেটা স্পষ্টভাবে মনে করি যে আমাদের উন্নয়ন যেমন দরকার, সেটা যেমন চাই,
মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, সেটা আমরা চাই। আপনি শুরুর দিকে একটু প্রশ্ন করেছিলেন যে আমাদের স্বাস্থ্যের ডাক্তার সাহেবরা যে কথা বলছিলেন সেটা বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে কি আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি? দেখেন, এটি একটি কথা স্পষ্ট করে বলি যে তথ্য মানুষকে দেওয়ার ব্যাপার, জানানোর ব্যাপার। তথ্য জানানোর একটা ব্যবস্থাপনার মধ্যে আছে। মানে করোনার শুরুর দিকে আমাদের স্বাস্থ্য খাতের নানা দিকের যে বেহাল অবস্থা আমরা দেখেছি, আমরা তথ্য ব্যবস্থাপনাতেও একটা বেহাল অবস্থা দেখি। বাংলাদেশের সকল ক্ষেত্রেতে আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশ সরকারের মুখপাত্রকে, বাংলাদেশ সরকার সম্পর্কে যদি কাউকে জানতে চান, কার কাছে জানতে চাইবেন? উনি কি পিআইডির কি বলে প্রধান তথ্য কর্মকর্তা? উনি কি তথ্যমন্ত্রী? উনি কি প্রধানমন্ত্রীর তথ্য সচিব? কে? জি। নাই, বাংলাদেশে কোনো মুখপাত্র নাই। কাজেই আমরা দেখি যে তথ্য আছে, ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ঘাটতি আছে। কিন্তু আমি আবার আপনার প্রশ্নে ফিরে আসি। আমি মনে করি যে আমরা একেবারে ঐরকম কাঙ্ক্ষিত স্বপ্নের যে সব সমানভাবে এগিয়ে চলেছে এরকম একটা পাবো কিনা জানি না, এই বিতর্কটা হয়তো থাকবেই। কিন্তু আজকের পৃথিবীতে মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, উন্নয়ন, তার মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতিও যেমন আছে, আবার কোথাও কোথাও একসাথে চলে আসে। আমাদের কৃষিমন্ত্রী যে ২টি দেশের উদাহরণ দিয়েছেন, এগুলি উন্নয়নের মডেল নয়। কাজেই চীন বা ভিয়েতনামকে উন্নয়নের বা সিঙ্গাপুর উন্নয়নের মডেল হিসেবে মত প্রকাশের স্বাধীনতাকে এই রাষ্ট্রগুলির অবস্থা কিন্তু খুবই নিম্ন দিকে। কাজে তাদেরকে আমরা এই কথা বলতে পারবো না যে সিঙ্গাপুর, ভিয়েতনাম বা চায়না উন্নয়নের একটা এমন একটি মডেল, এবং সেরকম একটি ব্যবস্থা আমাদের দেশে ঘোষণা করা হয় নাই। যেহেতু ঘোষণা করা হয়নি, সেহেতু আমরা এই কথাগুলি বলতেই থাকবো। জি, ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে ফিরে আসি। যে সাম্প্রতিক সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিস্তর সহিংসতা দেখছি, এটি কি রাজনৈতিক ভারসাম্যের অভাবের কারণে হয় বলে মনে হয় আপনার? রাজনৈতিক ভারসাম্য যদি থাকতো তাতেও হয়তো সহিংসতা হতো। যখন এই নির্বাচন কম্পিটিটিভ হলে কিছু জোর জবরদস্তি, কিছুটা ধাক্কাধাক্কি এসব ঘটে থাকে এবং সহিংসতা অনেক কমে গিয়েছিল। এটা হলো যে গণতন্ত্রের যে চর্চা এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, তাদের যে অনুপস্থিতি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের যেভাবে কাজটা করার কথা সেভাবে কাজ না করার ফলে এরকম ঘটনা ঘটছে। মূলত তো এখন তো যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো নিজের দলের মধ্যে, দলীয় প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষটা দলও এটা নিয়ন্ত্রণ করতে পারতো। এটা দলের অনেক দায়িত্ব আছে এবং তার সাথে পাশাপাশি এখানে নির্বাচন কমিশন এবং সেখানকার আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের দায়িত্ব আছে। তারা এটা করতে পারে না এবং এটা পৌরসভা নির্বাচন, এটা একেবারে জাতীয় নির্বাচন না যে সারা দেশে নির্বাচন হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ব্যস্ত এবং অনেক জায়গা জুড়ে তাদের কাজ করতে, এমন না। তো যেখানে অসুবিধা দেখবেন তারা সেখানে তো তারা সেভাবেই ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেওয়া সম্ভব এবং যে কোনো মৃত্যুই কিন্তু আমাদের জন্য দুঃখজনক। কম্পিটিটিভ নির্বাচন হলে তখন হয়তো কিছুটা কম, মানে জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে চায়, জনগণ যদি ভোট দিতে চায়, তখন হয়তো সহিংসতার মাত্রাটা অনেক কমে যাবে। তো এটা নির্ভর করে যে আপনি কি জন্য, কোনখানে কি কারণে সহিংসতা হচ্ছে, এটা আসলে বের করতে হবে, বের করে এটা ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে এখানে নির্বাচনে সকলকে সমান সুযোগ দেওয়াটা নিশ্চিত করতে হবে এবং প্রার্থী হওয়ার সুযোগটা নিশ্চিত করতে হবে। যে কোনো দলের যে কেউ যাতে প্রার্থী হতে পারেন এবং নির্বাচন করতে পারেন। নির্বাচনকে অর্থবহ করতে হলে ওই কাজগুলো আগে করতে হবে, তখন আমরা হয়তো সহিংসতা বন্ধ করার বিষয়টাতে একমত হতে পারবো। জি, ধন্যবাদ। ডক্টর মালিক, যদি আপনার আর কিছু যোগ করার থেকে থাকে। দ্বিমত করি শহীদ খান সাহেবের সাথে। আমার ধারণা সহিংসতাটা বাড়বে, আন্তর্দলীয় হোক বা কম্পিটিটিভ নির্বাচন হোক, বাড়বে। এই জন্য আমি বলি যে গত কয়েক বছরে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে গেছে। ফৌজদারি বিচার ব্যবস্থাটা, হ্যাঁ, আগেও অতীতেও হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, আইয়ুব খানের সময় হয়েছে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য ফৌজদারি বিচার ব্যবস্থা সবসময় ব্যবহার হয়েছে। যেমন বঙ্গবন্ধুর সবচেয়ে একটা উদাহরণ পাকিস্তানি আমলে, যে তার বিরুদ্ধে ফৌজদারি বিচার ব্যবস্থাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু সেটা হয়তো গুটি কয়েক রাজনৈতিক নেতার বিরুদ্ধে ওইভাবে একটা ফৌজদারি বিচার ব্যবস্থার অপপ্রয়োগ ছিল। কিন্তু এখন পুরো ফৌজদারি বিচার ব্যবস্থাটাই রাজনৈতিক কারণে প্রয়োগ হচ্ছে। যেসব বিভৎস অপরাধের মানে কথা মিডিয়াতে আসছে, এই ধরনের ধর্ষণ, খুন বা এই ধরনের কতগুলি ইদানিং যে মিডিয়াতে আসছে, ওইখানে হয়তো পুলিশ সবকিছু মিলে একটা তাদের যে তদন্ত করার কাজ পুলিশই দায়িত্ব পালন করছে। কিন্তু অন্য সব জায়গায় এখন ফৌজদারি বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফলে তাদের উপরে যে একটা আস্থাহীনতা
একটা হলো তাদেরও দায়িত্বহীনতা, জবাবদিহির ঊর্ধ্বে উঠে যাওয়া, আর জনগণেরও যে আস্থাহীনতা তৈরি হচ্ছে। আমার আশঙ্কা যখন ওই যে ইলেকশনের সময় বা সামনের ইলেকশনগুলিতে মিছিলে মিছিলে যদি একটু ধাক্কাধাক্কি লাগে, আগে হলে এটা যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতো, তাদের উপরে আস্থা ছিল, লোকে গিয়ে পুলিশে খবর দিত, আমার মনে হয় এখন ওই আস্থাটা সম্পূর্ণ চলে গেছে। এখন লোকজন নিজেরাই এর বিহিত করার চেষ্টা করবে। ওই জন্য আমার আশঙ্কা হয় যে আগামী নির্বাচনগুলিতে যদি মানে কি হয় আর কি, যদি না হয় নির্বাচনের সংখ্যা অনেক বাড়বে, কারণ পুলিশের প্রতি লোকের আস্থা চলে বেকাজে ব্যবহৃত হতে হতে এখন তাদের ঠিক কাজ করারও বোধহয় ক্ষমতাটা অনেক কমে গেছে। এটা আমার বিরাট একটা আশঙ্কার জায়গা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।